আসসালামু আলাইকুম। তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অনিবার্য কারণবশত কিছুক্ষণ পূর্বে আমি তোমাদের যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ডিলিট করে দিয়েছি। আমি পুনরায় একই টপিক্সের উপর লেকচার দেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের লেকচারের শুরুতেই আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে স্মরণ করতে চাই 15 আগস্টের শহীদ অন্যান্য শহীদবর্গকে। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার অনলাইন ক্লাসটি শুরু করতেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পূর্বেই জেনে থাকবা যে আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে পরিমিত যাচাই বা নর্মাল টেস্ট। পরিসংখ্যানে নমুনার পরামিতির ভিত্তিতে সমগ্রকের পরামিতির সম্পর্কে আমরা যে ধরনের অনুমান বা হাইপোথেসিস গ্রহণ করি তা মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত নাল হাইপোথেসিস এবং দ্বিতীয়ত বিকল্প বা অল্টারনেটিভ হাইপোথেসিস। এখন আমরা টেস্ট অফ হাইপোথেসিস অধ্যায়ে বা হাইপোথেসিস টেস্টিংয়ে মূলত এই নাল হাইপোথেসিস কে এটা যথার্থ বা গ্রহণীয় কিনা তা যাচাই করে থাকি। এখন নাল হাইপোথেসিস গ্রহণীয় নাকি বর্জনীয় তা যাচাই করার জন্য নর্মালি কয়েক ধরনের টেস্টই প্রচলিত আছে। তার মধ্যে জনপ্রিয় যে কয়েকটি টেস্ট আছে তা হচ্ছে নর্মাল টেস্ট, কাইবর্গ টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট প্রভৃতি। আজকে আমরা নর্মাল টেস্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, নর্মাল টেস্ট কি এবং কখন প্রয়োগ করা হয় তা আমরা একটা সংজ্ঞার মাধ্যমে পেতে পারি। যদি সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত হয় এবং সমগ্রকে পরিমিত ব্যবধান জানা থাকে, যদি সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত হয়, সমগ্র পরিমিত ব্যবধান জানা থাকে এবং নমুনার আকার বড় ইন গ্রেটার দ্যান ইকুয়াল টু 30 বা ছোট হয়, তাহলে কল্পনা যাচাই করার ক্ষেত্রে যে টেস্ট প্রয়োগ করা হয় তাকে পরিমিত টেস্ট বা নর্মাল টেস্ট বলে। অর্থাৎ যদি সমস্যাটা এরকম হয় যে সমগ্র পরিমিতভাবে বিন্যস্ত আছে এবং সমগ্রকের পরিমিত ব্যবধান যেটা আছে সেটা জানা আছে এবং সমগ্রের থেকে গৃহীত নমুনা বড়, 30 বা তার চেয়ে বড়, তাহলে আমরা অবশ্যই পরিমিত যাচাইটা ইউজ করব। যদি এরকমও হয় যে নমুনা ছোট, লেস দ্যান 30, কিন্তু সমগ্রকের পরামিতি সিগমা বা পরিমিত ব্যবধানের মান দেয়া আছে বা জানা আছে, তাহলেও কিন্তু আমরা নর্মাল টেস্ট ইউজ করব। এরপরে আসে যে নর্মাল টেস্টের ব্যবহারটা কি, অর্থাৎ কখন কখন আমরা নর্মাল টেস্ট ইউজ করব। শিক্ষার্থীবৃন্দ, নর্মাল টেস্টের ব্যবহারটা হচ্ছে এক নম্বরই হচ্ছে সমগ্রকের গড়ের উপর
একটি নমুনা পরীক্ষার ক্ষেত্রে, দ্বিতীয়ত দুটি গড়ের পার্থক্য করার ক্ষেত্রে, তৃতীয়ত সমগ্রকের অনুপাতের উপর একটি নমুনা পরীক্ষার ক্ষেত্রে, চতুর্থত দুটি অনুপাতের পার্থক্যের ক্ষেত্রে, এবং পঞ্চম এবং শেষ দুটি পরিমিত ব্যবধানের যথার্থতা যাচাইয়ের ক্ষেত্রে। মূলত এই পাঁচটি ক্ষেত্রেই ব্যাপক হারে পরিমিত যাচাই টেস্টটি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথম যেটা আছে সমগ্রকে গড়ের উপর একটি নমুনার পরীক্ষার ক্ষেত্রে, এইটার ভিত্তিতে একটা টেস্ট করব। তার আগে আমরা একটা জেনে নেই যে সমগ্রকে গড়ের উপর একটি নমুনার পার্থক্যের ক্ষেত্রে যদি এই টেস্টটা আমরা করি, তাহলে আমরা নর্মালি এক্ষেত্রে যদি পরিমিত ব্যবধান, সমগ্রকের পরিমিত ব্যবধান জানা থাকে এবং নমুনার আকার বড় বা ছোট হয়ে থাকে, তাহলে আমাদের পরিমিত যাচাইয়ের সূত্রটা হবে যেটা হচ্ছে পরিমিত যাচাই সমান সমান x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ওভার রুট ওভার n। এখানে জেড পরিমিত যাচাই x বার নমুনার গড়, মিউ হচ্ছে সমগ্রকের গড়, সিগমা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান, n হচ্ছে নমুনার সংখ্যা। সমগ্রকের গড়ের উপর একটি নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমরা মূলত এই সূত্রটা প্রয়োগ করে হাইপোথেসিসটা গ্রহণীয় নাকি বর্জনীয় সেটা যাচাই করতে পারি। একটি সমস্যা সমাধানের মাধ্যমে আমরা বিষয়টাকে আরো আত্মস্থ করতে পারবো। আর আমাদের শিক্ষার্থীবৃন্দ, হাইপোথেসিস টেস্টের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো বলে রাখি একটু। যেমন প্রথম ধাপটাই হচ্ছে আমাদের প্রথম ধাপটা হচ্ছে নাস্তি এবং বিকল্প অনুমান গঠন। প্রথমে আমাদের যা করতে হবে, নাস্তি অনুমান এবং বিকল্প অনুমান গঠন করতে হবে। তারপর দ্বিতীয়ত জেড এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত যে ভ্যালু আছে আমাদের, যে সমস্যাটা, গাণিতিক সমস্যাটা দেওয়া থাকবে, তার ভিত্তিতে আমাদের জেড এর একটা ভ্যালু নির্ণয় করতে হবে। আর আমাদের তারপর দেখতে হবে যে সেটা নর্মালি সমস্যাটা করার ক্ষেত্রে যদি উল্লেখ থাকে যে নর্মালি দুই ধরনের বিষয় নির্দেশনা থাকে, 5% যথার্থতার মাত্রায় নাকি 1% যথার্থতার মাত্রায়, এই দুই ধরনের 5 অথবা 1, সেটা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের সেই ইঙ্গিত অনুযায়ী করতে হবে। আর না থাকলে দুইটার আলোকেই করতে হবে, 5%ও দিতে হবে, 1%ও নিতে হবে, সেটা দেখতে হবে। এবার তৃতীয়ত হলো আমাদের এই যে ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ 5% ও 1% যথার্থতার
মাত্রায় পরিমিত বিন্যাসের যে টেবিল আছে সেই টেবিল থেকে তাত্ত্বিক মানটা জানতে হবে। মাত্রায় তাত্ত্বিক মান জানতে হবে, তাত্ত্বিক মান মানে ক্রিটিক্যাল ভ্যালু, এটা জানতে হবে। তাত্ত্বিক মান জানার পরে আমাদের চতুর্থত যেটা করতে হবে, তাত্ত্বিক মানের সাথে নির্ণীত মানের তুলনা করতে হবে। তুলনা করার পর নর্মাল টেস্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে জেডের মান, তোমরা দেখবা যেখানে আমরা সহজ করার জন্য সবচেয়ে অ্যাবসলিউট ভ্যালুটা অর্থাৎ পজিটিভ মানটাই, পরম মানটা নেব। যদি এটার মান গ্রেটার ইকুয়াল টু মিউ হয়, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু মিউ অর্থাৎ নাল হাইপোথিসিস যেটা আছে মিউ ইজ নট গ্রেটার ইকুয়াল টু 5%-এর ক্ষেত্রে 1.96, এটা 5%-এর ক্ষেত্রে 1.96 হয়, তাহলে 5% আর ইকুয়াল টু যদি এটার সমান অথবা যদি গ্রেটার দ্যান হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা কি হবে, বাতিল হয়ে যাবে, বর্জন করা যাবে। আর যদি এটা জেডের মানটা লেস দ্যান 1.96 হয়, এই 5% যথার্থতার মাত্রায়, তাহলে আমাদের নাল হাইপোথিসিস গ্রহণীয় হবে। এখন আমরা একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা হচ্ছে একটি পরিমিত বিন্যাস থেকে গৃহীত 12 আকারের দৈব নমুনা হলো 40, 45, 48, 50, 55, 51, 58, 56, 44, 42, 46 ও 49। ও 49। যদি সমগ্রকের পরিমিত ব্যবধান সিগমা 3 হয়, তাহলে 5% যথার্থতার মাত্রায় সমগ্রকের গড় তথা নাস্তি অনুমান is not নাস্তি অনুমান মিউ সমান 54 কিনা যাচাই করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের এইটা একটা সমস্যা দেয়া আছে, আর আমরা বলছি এটা হচ্ছে সমগ্রকের গড়ের উপর একটি নমুনার পরীক্ষা। এটা সমগ্রকের গড়ের উপর একটি নমুনার পরীক্ষা, যেটা বলছে 5% যথার্থতার মাত্রা সমগ্রকের গড় তথা নাস্তি অনুমান is not মিউ সমান 54 কিনা যাচাই করো। শিক্ষার্থীবৃন্দ,
আমাদের জানি যে জেড, এখানে আমরা এখন সমাধান করতেছি। সমাধানের প্রথম ধাপটাই আমরা প্রথম ধাপে আমরা কি করব, দেয়া আছে একটা অনুমান গঠন করব আমরা, নাস্তি অনুমান দেয়া আছে। নাস্তি অনুমান H নট মিউ সমান 54। সুতরাং তাহলে বিকল্প অনুমান এইচ এ অল্টারনেটিভ হাইপোথিসিস হবে অবশ্যই 54 নয়, এটা হবে নাস্তি অনুমান আমরা গঠন করলাম প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমাদের যেটা করতে হবে, জেড এর মানটা নির্ণয় করতে হবে। দ্বিতীয় ধাপটা হচ্ছে জেড এর মান নির্ণয়। জেড সমান এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই এ রুট ওভার এন। শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স বার সমান আমাদের নির্ণয় করতে হবে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। আমরা জানি যে এখানে আমাদের যতগুলো মান দেওয়া ছিল সেগুলো সবগুলো যোগ করতে হবে। আমাদের যে মানগুলো দেওয়া ছিল 40, 45, 48, 50, 40 প্লাস 45 প্লাস 48 প্লাস 50, 50 প্লাস 50, 50, 55, 51, 58 প্লাস 55 প্লাস 51 প্লাস 58, 58 plus 56 plus 48 plus 42 plus 42 plus plus 46 to 49, 46 plus 49 ডিভাইডেড বাই এন এর মান আছে 12। এটা যোগ করলে আসবে আমাদের 584 ডিভাইডেড বাই 12, ভাগ করলে আসবে আমাদের 48 পয়েন্ট সামথিং, 48.66, 48.66। আর আমাদের সিগমার মান দেওয়া আছে 3। সুতরাং সমান আসবে এক্স বার সমান 48.66 মাইনাস 54 ডিভাইডেড বাই 3 বাই রুট ওভার 12 ইকুয়াল টু আসবে মাইনাস 5.34 মাইনাস 5.34 ডিভাইডেড বাই 3 বাই 3.46। আর এই টোটাল ক্যালকুলেশনটা করলে আসবে 6.14 মাইনাস। শিক্ষার্থীবৃন্দ 6.14 আসবে টোটাল ক্যালকুলেশন করে। এখন আমরা বলেছি যে আমরা নর্মালি পজিটিভ ভ্যালুটা নেব, মানে অ্যাবসলিউট পরম মানটা নেব আর কি। পজিটিভ বলতে পরম মান। সুতরাং জেড এর পরম মান হবে 6.14, 6.14। আমরা এই সমস্যা সমাধানের তৃতীয় ধাপটা হচ্ছে 5% যথার্থতার মাত্রায় জেড এর তাত্ত্বিক মান নির্ণয়। তাত্ত্বিক মান হচ্ছে 1.96। যেটা তাত্ত্বিক মান সেটা আমরা এটা এই মানটা তোমরা দেখবা যে তোমাদের বইয়ের লাস্টের দিকে টেবিল দেওয়া আছে, সেখানে সেই টেবিলে পরিমিত রেখার যে টেবিল আছে সেখানে তোমরা দেখবা যে এখানে
5% যথাযথতা মাত্রায়, সেটা বাবা এই পাওয়ার উপায় হলো যে 5% মানি তো এটা দ্বিমুখী পরীক্ষা, সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেমন এখানে আলফা আছে 5%, আলফা সমান 5% সমান 5/100 সমান 0.05। এখন আমাদের এটা যেহেতু দুই দিক বিশিষ্ট, আমাদের দেখো আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস কী ছিল, এইচ এ মিউ সমান নট 54। তার মানে যেহেতু নট আছে, নট সমান নয়, তার মানে এটা দুই দিক বিশিষ্ট পরীক্ষা, তাই আমাদের এখানে আলফাকে ভাগ করে দিতে হবে। সমান সমান আসবে 0.05/2, 0.025 আসবে। এখানে যদি তোমরা মানটা দেখো 0.025-এর তখন মানটা দেওয়া আছে 1.96, এটাকে বলে ক্রিটিক্যাল ভ্যালু, তাত্ত্বিক মানটা দেওয়া আছে 1.96। এখন আমাদের পরবর্তী ধাপ আমরা যেটা করব, তুলনা করব। চতুর্থ ধাপটা হচ্ছে আমরা দেখলাম যে 1.96-এর চেয়ে আমাদের যেটা মানটা ছিল সেটা কিন্তু বড়, এটা চেয়ে ছোটো, এটা চেয়ে 6.14 কিন্তু বড়। অর্থাৎ আমাদের জেডের যে নির্ণীত মান সেটা হচ্ছে 6.14, অ্যাবসলিউট মান যেটা আছে 6.14, এইটা কিন্তু 1.96-এর চেয়ে বড়। যেহেতু এটা বড় আমরা বললাম, তার মানে আমরা যদি এখানে একটা গ্রাফটা দেখি, এটা একটা পরিমিত রেখা, যেটা ধরো এখানে আছে 1.96, আর এগুলো হচ্ছে বর্জিত অঞ্চল, আর এটা গ্রহণীয় অঞ্চল। আর এটা আলফার অঞ্চল, আলফা এটা বর্জন অঞ্চল, বর্জনযোগ্য অঞ্চল। এখন 1.96 থেকে 1.96 আমার আছে 6.14। এই মানটা কিন্তু অবশ্যই এর বাইরে, ভিতরে নাই, বাইরে আছে, তার মানে বর্জনীয় অঞ্চলে আছে। তাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে এই নাল হাইপোথিসিস যেটা আছে, যে এ মিউ নাল হাইপোথিসিস সিদ্ধান্ত যেটা হলো পঞ্চম ধাপ, সিদ্ধান্ত ধাপ যেটা হচ্ছে, সিদ্ধান্ত হবে নাল হাইপোথিসিস এইচ নট মিউ সমান 54 গ্রহণীয় নয়। এটাই হলো আমাদের সিদ্ধান্ত। কারণ আমরা বাসায় বলে দেবো যে যেহেতু কি নির্ণীত মান এবং ক্রিটিক্যাল ভ্যালু কি, নির্ণীত মানের চেয়ে ক্রিটিক্যাল ভ্যালু ছোট আছে, নির্ণীত মান এর চেয়ে বড়, তার মানে এটা গ্রহণীয় নয়, এটা এই গ্রহণীয় অঞ্চলের বাইরে আছে। 5% যথার্থ মাত্রায় আমাদের যে হাইপোথিসিস টেস্টটা করলাম তাতে পাইলাম যে আমরা সমগ্রকের গড় গ্রহণীয়, মানে সেটা এই 54, এটা গ্রহণীয় নয়, অর্থাৎ তাহলে এটা বাইরে হবে। প্রিয় শিক্ষার্থী, এইটাই ছিল আমাদের মোটামুটি আজকের জাস্ট পরিমিত যাচাইয়ের উপরে আমাদের যে পরিমিত যাচাইয়ের উপর একটা লেকচার, অর্থাৎ পরিমিত যাচাই টেস্টটা কীভাবে করায় সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পারলাম। তোমরা যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করবা। আর প্লাস হলো আমি তাহলে তোমাদের পরবর্তী লেকচারে বুঝিয়ে বিষয়টা নিয়ে প্রয়োজন পুনরায় আলোচনা করব। আর যদি সম্ভব হয় কমেন্টেও জানিয়ে দেবো, যদি সেটা কমেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব হয়। আর তোমরা অবশ্যই যেটা করবা, বাসায় নিজেদের বই থেকে বেশি চর্চা করবা। বেশি যদি চর্চা করো তাহলে তোমাদের এই বিষয়টা তোমাদের কাছে সহজ হয়ে যাবে, আর সহজ হলে জিনিসটা তোমাদের আয়ত্ত করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যান এক ধরনের গণিত, বলেছি আগেও, তোমরা এটা বাসায় নিয়মিত চর্চা করবা। যত বেশি চর্চা করবা অতই তোমাদের মানে প্র্যাকটিস ম্যাক্সিমাম যে পারফেক্ট যেটা আছে, তোমাদের পারফেকশন আসবে। আশা করি তোমরা বাসায় আমার কথাটা মনে রাখবে এবং বেশি চর্চা করবা। এই কামনায় আমি আমার লেকচার আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।